হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই ও বোনেরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে তোমরা 5th সেমিস্টার ক্রস করে সবে সবে 6th সেমিস্টারে উঠেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আজকে আমরা আলোচনা করব তোমাদের 6th সেমিস্টার মেজর বেঙ্গলির সম্পূর্ণ সিলেবাস। পাশাপাশি আলোচনা করব এই 6th সেমিস্টারের যে বিষয়গুলো রয়েছে তোমাদের সিলেবাসে, কোন কোন বইগুলো কিন্তু তোমাদেরকে সংগ্রহ করতে হবে। তো যাই হোক, প্রথম থেকে শেষ অবধি ভিডিও ক্লাসটি একটু ভালো করে নেবে, কেননা এত বড় সিলেবাস, সেই সিলেবাসটা জানাটা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো দেখো, তোমাদের এই যে 6th সেমিস্টার মূলত 3টে পেপারে বিভক্ত। একটা হচ্ছে মেজর 8, একটা হচ্ছে মেজর 9, আর একটা হচ্ছে মেজর 10। তো দেখো, মেজর 8 একদিন পরীক্ষা হবে তোমাদের, মোট 75 নাম্বারের। যেভাবে তোমরা শর্ট কোশ্চেন, তারপরে 5 নাম্বারের প্রশ্ন, তার উপর আবার 10 নাম্বারের প্রশ্ন, যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এর আগের পরীক্ষাগুলো দিয়েছ 75 নাম্বারের, ঠিক সেরকমভাবেই এই প্রত্যেকটা মেজর, অর্থাৎ মেজর 8, মেজর 9 এবং মেজর 10 প্রত্যেকটাতেই 75 নাম্বার করে কিন্তু পরীক্ষা হবে। মেজর 8 একদিন 75 নাম্বারের পরীক্ষা হবে, মেজর 9 আর একদিন হবে 75 নাম্বারের, আর মেজর 10 আর একদিন হবে 75 নাম্বারের। অর্থাৎ এবারে তোমাদের মোট 3টে পেপার, এবং 3টে পেপারেই 75 নাম্বার করে, সেটা আলাদা আলাদা দিন পরীক্ষা কিন্তু হবে। তো দেখো, মেজর 8-এ তোমাদের কি রয়েছে না, বাংলা কথা সাহিত্য প্রথম পর্ব, একটু পরে আলোচনা করছি এর ভিতরে কি কি রয়েছে। মেজর 9-এ রয়েছে বাংলা প্রবন্ধ, এখানে মোট তোমাদের 12টা প্রবন্ধ রয়েছে। 20 শতকের বাংলা কবিতা রয়েছে মেজর 10-এ, এখানে তোমাদের মোট 20টা কবিতা রয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা মেজর 8-এর ভিতরে কি কি রয়েছে এবং এখান থেকে কি কি বই সংগ্রহ করবে, সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করছি। তো দেখো, মেজর 8 যে টাইটেলটা আছে সেটা হচ্ছে বাংলা কথা সাহিত্য প্রথম পর্ব। আমরা দেখো, কথা সাহিত্য মানে আমরা জানি যে কথা সাহিত্যের মধ্যে অন্তর্গত উপন্যাসকে আমরা পাই, কথা সাহিত্যের অন্তর্গত ছোট গল্পকে পেয়ে থাকি। বাংলা সাহিত্যের যেমন অনেকগুলো বাংলা সাহিত্যের ভিতরে আমরা পেয়ে থাকি, আমরা গদ্য পেয়ে থাকি, আমরা নাট্য সাহিত্য পেয়ে থাকি, আমরা কথা সাহিত্য পেয়ে থাকি। তো এই কথা সাহিত্যের মধ্যে অন্তর্গত হচ্ছে একটা উপন্যাস আর একটা ছোট গল্প। তো দেখো, উপন্যাসের মধ্যে তোমাদের সিলেবাসে মোট 3টে উপন্যাস রয়েছে। একটা উপন্যাস হচ্ছে বঙ্কিমবাবুর, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের হুইল উপন্যাসটি। ঠিক আছে, দুর্দান্ত একটা উপন্যাস, যেখানে আমরা দুটো ক্যারেক্টার আমরা লক্ষ্য করব। একটা হচ্ছে গোবিন্দলাল আর একটা হচ্ছে রোহিণী। সেখানে রোহিণী হচ্ছে বিধবা, আর এই যে কৃষ্ণকান্ত, এ বেটা জমিদার শ্রেণীর মানুষ। তো কৃষ্ণকান্তের পুত্রর নাম হচ্ছে হরলাল, হ্যাঁ, আর কৃষ্ণকান্তের একজন ভাই আছে যার নাম রাধাকান্ত, ওর পুত্রর নাম হচ্ছে গোবিন্দলাল। তো এই কৃষ্ণকান্ত এবং রাধাকান্ত এই দুজনে মিলে 2 লক্ষ টাকার একটা সম্পত্তি তারা করেছিল। তো পরবর্তী সময় এই 2 লক্ষ টাকা তো ভাগ করতে হবে ছেলেদের মধ্যে, তো তার জন্য একটা উইল লিখবেন কৃষ্ণকান্ত। তো এই যে কৃষ্ণকান্ত যে উইলটা লিখবে, এখানে কার ভাগে কত পড়বে, সেখানে হরলালকে বেশি দেওয়া, গোবিন্দলালকে বেশি দেওয়া হচ্ছে। সেই জন্য হরলাল একটা আলাদা রকম ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে। এই রকমভাবেই এই যে উইল, কৃষ্ণকান্ত যে উইলটা লিখবে, এটাকে কেন্দ্র করেই উপন্যাসের সমগ্র ঝামেলাটা। ঠিক আছে, তো দুর্দান্ত একটা উপন্যাস এটা। তো এই উপন্যাসটা আমরা যখন ক্লাস করাবো আমাদের ক্লাসের পক্ষ থেকে প্যাড ব্যাচে, তখন একদম সম্পূর্ণ লাইন ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব। তো যদি কেউ প্যাড ব্যাচে যুক্ত হচ্ছে, তাও কিভাবে যুক্ত হবে সমগ্র জায়গাটা কিন্তু বলছি একটু পরে। ওকে, তো দেখো, এটা গেল কৃষ্ণকান্তের উইল। এরপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় উপন্যাস। এই যে 4 অধ্যায় উপন্যাসটা, এটাও একটা দুর্দান্ত উপন্যাস, যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে লেখা। এখানে মূল ক্যারেক্টার রোল প্লে করছে, একটা হচ্ছে ইলা ও একটা অতীন। তো এখানে মোট 4টা অধ্যায়কে কেন্দ্র করেই পুরো সমগ্র উপন্যাসটা কিন্তু রচিত হয়েছে। এরপর এটাও আমরা লাইন ধরে ধরে কিন্তু আলোচনা করব প্যাড ক্লাসে। ওকে, এরপরে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাস। এই যে ইছামতি উপন্যাস, এই ইছামতি উপন্যাসটা, ইছামতি একটা নদীর নাম। তো এই ইছামতি নদীকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুর্দান্ত একটা উপন্যাস, সেটা হচ্ছে ইছামতি উপন্যাস, যেটা 1950 খ্রিস্টাব্দে, যেটা তার এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা তার শেষ উপন্যাস। ঠিক আছে, 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং এই উপন্যাসের জন্যই কিন্তু সে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিল আর কি। তো আমার মনে হয় যে ইছামতি উপন্যাসটা না, বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটিতে সেরকম একটা থাকে না সিলেবাসে।
তো তবুও দিয়েছে তোমাদেরকে, তো যেহেতু দিয়েছে সেহেতু পড়তে আমাদেরকে হবে। কিন্তু আমার মনে হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটা সিলেবাসে দিলে আরও বেটার হতো, কারণ দুর্দান্ত একটা উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটা। তো যাই হোক, যে আমাদের যেহেতু আছে সেহেতু আমাদেরকে পড়তে হবে ইছামতি উপন্যাস। তো এই গেল 3টে উপন্যাস। এরপরে তোমাদের ছোট গল্প একটা পার্ট রয়েছে। এখানে মোট 8টা ছোট গল্প নির্বাচিত কিন্তু হয়েছে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরেরই আছে 3টে, একটা হচ্ছে অতিথি, এক রাত্রি এবং নিশীথে। পরশুরাম বাবুর আছে বিরিঞ্চি বাবা, অর্থাৎ পরশুরাম বাবুর লেখা বিরিঞ্চি বাবা ছোট গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাবুর রয়েছে আমাদের দেবী ছোট গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পড়তে হবে, যার নাম হচ্ছে হারানের নাচ জামাই। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে মহেশ। তোমরা আশা রাখছি পড়েছ এই ছোট গল্পটা আগে, দুর্দান্ত একটা ছোট গল্প পশুকে কেন্দ্র করে। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আছে জলসাঘর। তো এই তোমরা যখন 3rd সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে তখন শর্ট কোশ্চেন এসেছিল যে এই জলসাঘর ছোট গল্পটা কার লেখা। তো যাই হোক, এই 8টা ছোট গল্প এবং 3টে উপন্যাস। এরপরে বইয়ের কথা বলি। দেখো তোমরা কৃষ্ণকান্তের উইল যে বইটা, সেটা ডক্টর নিশীথ মুখোপাধ্যায়ের বইটা নিতে পারো। হ্যাঁ, ভালো একটা বই। 4 অধ্যায় তোমরা নিতে পারো, 4 অধ্যায় না, এই বইটা আমার কাছে রয়েছে তাই আমি এই বইটার কথা বললাম। হ্যাঁ, তো ডক্টর শুদ্ধ সত্য বসু। তো তোমরা চাইলে তোমরা বই দোকানে যাবে, বুকস অ্যান্ড বুকস, সেখানে গিয়ে বলবে যে 4 অধ্যায় থেকে যে কোনো 3টে লেখকের রেফারেন্স প্লাস টেক্সট আমাকে দিন। এই কৃষ্ণকান্তের উইল এটা যেটা, এখানে রেফারেন্স প্লাস টেক্সট দুটোই কিন্তু রয়েছে। এই 4 অধ্যায়ে এখানেও কিন্তু রেফারেন্স প্লাস টেক্সট দুটোই রয়েছে। তো তোমরা বলবে যে যে কোনো 2 থেকে 3টে লেখকের আমাকে এই উপন্যাসটা দিন, যেখানে রেফারেন্স প্লাস টেক্সট দুটোই কিন্তু থাকবে। এরপরে তোমরা একটু পড়ে দেখবে, যেটা তোমাদের ভালো মনে হবে, তোমরা বুঝতে পারছো, সেটাই কিন্তু তোমরা সংগ্রহ করবে। অথেন্টিক বই বলে কিছু হয় না, তোমাদের পছন্দ যদি হয়, তোমরা যদি বুঝতে পারো সেখান থেকে, সেটাই অথেন্টিক তোমাদের কাছে, ঠিক আছে। এরপরে রয়েছে ইছামতি। তো প্রথম কথা আমি তোমাদেরকে বলেই দিয়েছি একটু আগে যে এই যে ইছামতি উপন্যাস, এই উপন্যাসটা সাধারণত সেরকম একটা কলেজে বা ইউনিভার্সিটিতে সিলেবাসে থাকে না, তোমাদের ব্যতিক্রম দেওয়া হয়েছে এটা। তো সে কারণে রেফারেন্স প্লাস টেক্সট দুটো কিন্তু একসাথে এই বইটা পাওয়া যায় না। তো এই বইটা তোমাদের সংগ্রহ করতে গেলে শুধুমাত্র টেক্সটটাই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। আর এই গল্পগুলো হচ্ছে কি বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমরা রবীন্দ্র ছোট গল্পটা নিতে পারো, যেখানে অর্থাৎ এই গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমরা বই দোকানে বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটা দিন, সেখান থেকে তোমরা এই অতিথি ছোট গল্পটা পেয়ে যাবে, এক রাত্রি ছোট গল্প পেয়ে যাবে, নিশীথে ছোট গল্প পেয়ে যাবে। এরপরে তোমরা যদি বলো যে দাদা বাকি যে গল্পগুলো রয়েছে, যেমন পরশুরামের বিরিঞ্চি বাবা, প্রভাত বাবুর দেবী, মানিক বন্দ্যোপাধ্যায় হারানের নাচ জামাই, শরৎচন্দ্রের মহেশ, তারাশঙ্করের জল, এগুলো কোথা থেকে সংগ্রহ করবো? এগুলো যদি তোমাদেরকে সংগ্রহ করতে হয় বই আকারে, তাহলে একটা বই তো কোনো রকমভাবেই পাবে না, এখানে তোমাদেরকে আলাদা আলাদা বই সংগ্রহ করতে হবে। সেটা কিভাবে দেখো, তাহলে তোমাদেরকে নিতে হবে পরশুরাম বাবুর গল্প সংকলন, যেখানে অনেকগুলো গল্পের মধ্যে বিরিঞ্চি বাবা অন্যতম একটা থাকবে। প্রভাত কুমার বাবুর গল্প সংকলন, সেখানে দেবী গল্পটা পাবে। তো এইভাবে প্রত্যেকটা বই তো নেওয়া সম্ভব নয়। তোমরা চাইলে এগুলো নেট থেকেও পড়তে পারো, নেটে তোমরা এই গল্পগুলো পেয়ে যাবে, নেট থেকে পড়তে পারো। কিন্তু আমি বলি, যদি আমাদের ক্লাসের পক্ষ থেকে তোমরা প্যাড ব্যাচে যুক্ত হও, তাহলে তোমাদের এই সিলেবাসের ভিতরে যে 3টে উপন্যাস, 8টা ছোট গল্প, 20টা কবিতা এবং 12টা প্রবন্ধ, সমগ্র জায়গার টেক্সট পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে সেই পিডিএফটা জেরক্স করে নিয়ে পড়তে পারো। পাশাপাশি তো একদম প্রত্যেকটা আমাদের উপন্যাস, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ সব জায়গাটা লাইন ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব। তো প্যাড ব্যাচে তোমরা কিভাবে যুক্ত হবে এবং কবে থেকে তোমাদের প্যাড ব্যাচ শুরু হবে, এটা আমি একটু বলে নিই, একটু তোমরা মনোযোগ সহকারে শুনে নেবে। তোমাদের 6 সেমিস্টারের প্যাড ব্যাচ শুরু হচ্ছে আমাদের ক্লাসের পক্ষ থেকে 25শে জানুয়ারি থেকে, ঠিক আছে। তোমরা চাইলে 3টে ডেমো ক্লাস করে নিতে পারো। যদি তোমাদের পছন্দ হয় তবেই তোমরা এখানে অ্যাডমিশন নেবে, না হয় তোমরা অ্যাডমিশন নেবে না, এটা তোমাদের চয়েস। তার জন্য ডেমো ক্লাসের সুবিধা রয়েছে, তোমরা আসতে পারো, ক্লাস করতে পারো। যদি মনে হয় তোমাদের মতো তোমরা বুঝতে পারছো সমগ্র জায়গাটা, তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাডমিশন নেবে। আশা রাখছি অনেক হেল্পফুল পাবে, কেননা অনেক ছেলে মেয়ে এখান থেকে পড়েছে, তারা বুঝতে পারে সমগ্র জায়গাটা। এরপরে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা এসে নিয়ে ডেমো ক্লাস করতে পারো। তো 25শে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে তোমাদের। তো প্রথমেই বলি, এই সমগ্র জায়গাটা থেকে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে টেক্সট আকারে, ওকে। কিভাবে ক্লাস করানো হয় এখানে, না গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয়।
পিপিটি প্রেজেন্টেশন করে। এখানে যেমন তোমরা পিপিটি দেখতে পাচ্ছ এই পিডিএফটা, এরকমভাবেই প্রেজেন্টেশন করে সমগ্র বিষয়টা তোমরা নিজের চোখে দেখতে পাবে। পিপিটি প্রেজেন্টেশন করে ক্লাস করানো হয়। ক্লাস হয় 2 দিন সপ্তাহে। সময় যত বাড়ে, হ্যাঁ, সামনের দিকে যত এগোই, আমাদের সিলেবাস শেষ করার জন্য সময় অনুপাতে আমাদের ক্লাস 3 দিনও হতে পারে, আবার 4 দিনও হয়, এরকম হয়ে এসেছে আগেও, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্লাস করানোর পরে সেই যে পিপিটি থেকে ক্লাস করানো হয় সেটার পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়। এবং অনেক ছেলে মেয়ে থাকে যারা কাজের চাপে ক্লাস করতে পারে না, তাদের জন্য লাইভ যে ক্লাসটা হয় তার রেকর্ডিং ভার্সনটা কিন্তু দিয়ে দেওয়া হয়। অর্থাৎ যে কেউ রেকর্ডিং ক্লাসটা অ্যাক্সেস করতে পারে, তোমাদের যারা প্যাড ভেজের ভিতরে রয়েছে বা থাকবে, তো রেকর্ডিং ক্লাসের সুবিধা কিন্তু রয়েছে। তো এখানে শর্ট কোশ্চেন, লং কোশ্চেন আলাদা আলাদা দুটো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে, কেননা এবারে তোমাদের উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা রয়েছে। তো প্রথমে একবার বোঝানোর ক্লাস হবে টেক্সট ধরে ধরে, তারপরে আলাদা একটা পিডিএফে তোমাদেরকে প্রত্যেক, যেমন কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল মোট 2টো খণ্ড রয়েছে, 2টো খণ্ডে মোট 46টি পরিচ্ছেদ, ঠিক আছে, মোট 46টি পরিচ্ছেদ। তো এই মোট যে 46টি পরিচ্ছেদ, প্রত্যেকটা পরিচ্ছেদে বিষয়বস্তু প্লাস প্রত্যেকটি পরিচ্ছেদ থেকে শর্ট কোশ্চেন একটা পিডিএফের ভিতরে থাকবে। আর একটা পিডিএফে যাবে, সেটা হচ্ছে লং কোশ্চেন। যেগুলো লং কোশ্চেন, যে লাইনের তাৎপর্য খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা, প্রত্যেকটা লং কোশ্চেন কিন্তু আলাদা একটা পিডিএফে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে শর্ট কোশ্চেন প্লাস লং কোশ্চেন দুটোই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। পাশাপাশি যদি সিলেবাসের বাইরে কোনো বইয়ের তোমাদের প্রয়োজন হয়, বাংলার রেফারেন্স, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, আমাকে জানাতে পারো, তাহলে সেই বইটার পিডিএফ কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার যদি ফিজের কথায় আসো, তাহলে ফিজ হচ্ছে তোমাদের মাসে মোট 249 টাকা ফিজ, মান্থলি এটা পে করতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন ফিজ কিছু নেই, তোমরা যখন এখানে আসবে তখন 249 টাকা তোমরা যখনই পে করে দেবে, তখন ওই 249 টাকাটা ওই মাসের কাউন্ট হয়ে যাবে আর কি। তো 249 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে, একটা স্ক্রিনশট পাঠিও, আর গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। আর যদি বলো যে দাদা আমি ডেমো ক্লাস করব, আমি 2-3টে তুমি ডেমো ক্লাস করে নিতে পারো, যদি তোমার পছন্দ হয় তখনই তুমি টাকা পে করবে, তারপরে তুমি কিন্তু এখানে অ্যাডমিশন হবে। না হলে কিন্তু অ্যাডমিশন হওয়ার কোনো দরকার নেই, যদি পছন্দ হয় তবেই কিন্তু ক্লাস করবে, না হলে কিন্তু না। তার জন্য ডেমো ক্লাসের সুবিধা কিন্তু রয়েছে। তো তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, নাম্বারটা হচ্ছে 8250293526। যারা ডেমো ক্লাস করবে বা আমাদের ক্লাসের পক্ষ থেকে ক্লাস করতে চাও, তারা এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে, প্রত্যেকটি উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা লাইন ধরে ধরে আলোচনা করব, সময় লাগবে, কিন্তু আমাদেরকে লাইন ধরে ধরে আলোচনা করে শেষ করতে হবে। কেননা যদি ধরো আমি তোমাদেরকে বিষয়বস্তু বলে পার করে দিলাম, তাহলে কিন্তু লাইন ধরে প্রশ্ন এর উত্তর কিন্তু তোমরা করতে পারবে না, ঠিক না। তো সেহেতু আর এত বড় সিলেবাসের ভিতরে কোনগুলো ইম্পর্ট্যান্ট, কোনগুলো ছাড়বে, বা কোনগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো গুরুত্ব সহকারে তোমরা পড়বে, যেগুলো থেকেই বেশি প্রশ্ন আসে, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদেরকে দেখানো হবে। কেননা এত বড় সিলেবাস থেকে সমগ্র জায়গা থেকে তো আর প্রশ্ন আসতে পারে না। তাই আমি খাটাখুটি করে বিভিন্ন প্রশ্নপত্র দেখার পরে, অর্থাৎ পিভিআরসিআরের বিভিন্ন ইউনিভার্সিটির এই জায়গা থেকে কী কী প্রশ্ন এসছে, কী কী না, সেগুলো থেকেই যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু সমগ্র সিলেবাস কিন্তু আলোচনা করে শেষ করা হবে, আর যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ওই টপিকগুলো তোমরা পড়লে পরীক্ষাতে সুন্দর একটা কিন্তু রেজাল্ট করতে পারবে। ওকে, তো এই গেল আমাদের মেজর 8, কীভাবে তোমরা প্যাড ব্যাচে আসবে সেটাও বলে দিলাম। এরপরে আমরা চলে আসি মেজর 9-এ। মেজর 9-এ হচ্ছে বাংলা প্রবন্ধ, খুব ভাইটাল একটা জায়গা। তোমাদের এখানে মোট 12টা প্রবন্ধ রয়েছে। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনুষ্যফল, দুর্দান্ত একটা প্রবন্ধ আর কি, ঠিক আছে। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ফলের সাথে তুলনা করা হয়েছে। স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা, ঠিক আছে, বাংলা ভাষা প্রবন্ধ, যেটা এইবারে ক্লাস 12-এর নতুন সিলেবাস হয়েছে, সেখানে এই প্রবন্ধটা অ্যাড রয়েছে। হরপ্রসাদ শাস্ত্রীর নতুন কথা গড়া, প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র প্রবন্ধ রয়েছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব প্রবন্ধ রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পে অধিকার প্রবন্ধটা রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের না দুটো কাছাকাছি নাম রয়েছে প্রবন্ধ, একটা হচ্ছে শিল্পের অধিকার, আর একটা হচ্ছে শিল্পের অনধিকার। দুটোই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ। তোমাদের সিলেবাসে রয়েছে শিল্পের অধিকার, এটা কিন্তু মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধ সেটা হচ্ছে শকুন্তলা, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য বলে ছোট্ট একটা পাতি বই আছে, সেখানে অনেকগুলো প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার ভিতরে একটা প্রবন্ধ সেটা হচ্ছে শকুন্তলা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রয়েছে সংস্কৃতি।
অন্নদাশঙ্কর রায়ের যে প্রবন্ধটা সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির স্বরূপ। বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবু সঈদ আইয়ুবের আছে অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা। আর সুধীর কুমার করণের রয়েছে অভিনব বিদ্যাপতি দর্শন। এই যে দুটো উপন্যাস 10 এবং 11, এই দুটো প্রবন্ধ, এই দুটো প্রবন্ধ মারাত্মক ভাইটাল। হ্যাঁ, কেউ আসো প্যাড বেচে, না আসো, এই দুটো ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? বারবার প্রশ্ন আসে এইগুলো থেকে। এরপরে তোমরা বলবে যে দাদা, এই যে বাংলা প্রবন্ধ থেকে আমরা বই কি করে সংগ্রহ করব? প্রথম কথা ওই যে বললাম যে যদি তোমরা বই কিনতে চাও তো সে আলাদা আলাদা বই কিনতে হবে, তাই না? এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মনুষ্যফল, এটা হলে তোমাদেরকে ওই কমলাকান্তের দপ্তর বইটা কিনতে হবে। কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধ গ্রন্থটা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার অন্তর্গত একটা মনুষ্যফল প্রবন্ধ। তো সেখানে একটা তো কমলাকান্তের দপ্তর কি দরকার কেনার তোমাদের, তাই না? তোমরা চাইলে এখানে নেট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি বলি এখানে, যেখানে বই হিসেবে তোমরা কোনটা সংগ্রহ করবে, কেননা প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা লেখক, তাহলে আলাদা আলাদা লেখকের আলাদা আলাদা প্রবন্ধ গ্রন্থ কিনতে হবে, তবে তোমরা তার ভিতরে একটা প্রবন্ধ পাবে। তো এখানে আমি বলি যে তোমরা চাইলে নেট সেটের যে সিলেবাস বাংলা, সেখানে দেখবে ইউনিট 7, ঠিক আছে? ইউনিট 7 থেকে নেট সেটের সিলেবাসে ইউনিট 7-এর মোট কটা, মোটামুটি প্রায় 8টা প্রবন্ধ এখানে রয়েছে। তো তোমরা যদি এই ইউনিট 7-এর যে পিডিএফটা রয়েছে আর কি, ওটাও আবার বই আকারে পাওয়া যায় না, সেটা আবার পিডিএফ আকারে পাওয়া যায়। ওই পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করে নিতে পারো ইউনিট 7-এর, তাহলে এই ইউনিট 7 থেকেই মোট 8টি প্রবন্ধ, কিন্তু 12টার ভিতরে 8টা প্রবন্ধ তোমরা সেখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? কেননা আলাদা বই থেকে কিন্তু পাবে না। তো সেই পিডিএফ থেকে তোমরা মোট 8টা প্রবন্ধ পাবে, অর্থাৎ নেট সেটের সিলেবাসে মোট 8টা প্রবন্ধ সরাসরি কিন্তু তোমাদের এই সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর প্যাড ব্যাচে যদি যুক্ত হয়ে যায় তাহলে প্রত্যেকটা প্রবন্ধের জায়গার মোট 12টা প্রবন্ধই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, চাপের কিছু নেই। এরপরে চলে আসি আমাদের কবিতাতে। এইগুলো ভয়ঙ্কর বড় একটা সিলেবাস, আমার দেখতেও খারাপ লাগছে, এত বড় সিলেবাস তোমাদের মাথার ভিতরে বোঝা ছাড়া আর কিছুই নয়। তার উপর আবার রয়েছে আর একটা ইন্টার্নশিপ, তাই না? ইন্টার্নশিপ মানে হচ্ছে ওই যে বিভিন্ন চাকরি টাকরি করার আগে যে কৌশলটা শেখানো হয় সেটা হচ্ছে ইন্টার্নশিপ। সেটা তোমাদের কলেজের ব্যাপার, কলেজে করানো হবে, ওটা আমার দায়িত্ব কিন্তু নাই। আমার দায়িত্ব হচ্ছে মেজরের জায়গাটা ক্লিয়ার করা। তো দেখো 20 শতকের বাংলা কবিতা, সেখানে রয়েছে 2 মহাযুদ্ধ মধ্যবর্তী কবিতা, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে যে সকল কবিতাগুলো রচিত হয়েছে সেগুলো, সেখান থেকে মোট 10টা, এবং এই যে দ্বিতীয় মহাযুদ্ধের সমকালীন এবং পরবর্তী কবিতা, এখান থেকে 10টা, মোট টোটাল 20টা কবিতা কিন্তু রয়েছে। তার ভিতরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে পৃথিবী, যেটা পত্রকূট কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের রয়েছে নারী। সত্যেন্দ্রনাথ দত্তের রয়েছে চম্পা কবিতা। 7 ভাই চম্পা বলে একটা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আছে, সেটা কিন্তু নয়, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্তের রয়েছে চম্পা কবিতা। ওকে, এটা ফুলকে কেন্দ্র করে কবিতাটা রয়েছে। তারপরে জীবনানন্দ দাশের বোধ কবিতা রয়েছে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এই কবিতাটা, বোধ। তারপরে অমিয় চক্রবর্তীর সঙ্গতি রয়েছে। মনে করো তোমাদের এই বোধ কবিতা থেকে প্রথম 4 লাইন সম্ভবত লিখতে দিয়েছিল এর আগের সেমিস্টারে, মেবি, যতটা আমার মনে পড়ছে আর কি, যখন তোমাদের 3rd সেমিস্টার, অর্থাৎ ওই যে আধুনিক সাহিত্যের জায়গাতে তোমাদের কাব্য কবিতাতে জীবনানন্দ দাশ ছিল না, হ্যাঁ, তো সেই জীবনানন্দ দাশ থেকে সম্ভবত এই বোধ কবিতার প্রথম 4টি লাইন তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছিল 2 নাম্বার করে। অমিয় চক্রবর্তীর সঙ্গতি কবিতা খুব ইম্পর্টেন্ট। সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা খুব ইম্পর্টেন্ট, প্রেমের কবিতা এটা একটা। বিষ্ণুদের রয়েছে তুমি শুধু 25শে বৈশাখ। সমর সেনের মহুয়ার দেশ, ওল্ড সিলেবাস, ক্লাস 12 তোমরা পড়ে এসেছো এই কবিতাটা। প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দর রয়েছে, অজিত দত্তের প্রার্থনা রয়েছে। এগুলো হচ্ছে তোমাদের 2 মহাযুদ্ধের মধ্যবর্তী কবিতা। ওকে, তারপর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন এবং পরবর্তী কবিতা, হ্যাঁ, এখানেও মোট 10টা। সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, দুর্দান্ত একটা কবিতা। সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সু। মঙ্গল চরণ চট্টোপাধ্যায়ের জননী যন্ত্রণা, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় অন্নদা দেবতা রয়েছে, অন্ন দেবতা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা রয়েছে, ঠিক আছে, কলকাতার যিশু কিন্তু নয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটা। শক্তি চট্টোপাধ্যায় রয়েছে যেতে পারি কিন্তু কেন যাব, দুর্দান্ত একটা কবিতা। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটাও ইম্পর্টেন্ট, যেতে পারি কিন্তু কেন যাব। সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে উত্তরাধিকার। শামসুর রহমানের রয়েছে রাজকাহিনী, আমাদের বাংলাদেশি কবি একজন শামসুর রহমান, দুর্দান্ত লেখা কিন্তু লেখেন। শামসুর রহমানের একটা ছোট গল্প আছে মানুষ, খুব সুন্দর একটা, মানে গল্পটা যদি পারো তো আমি রিকোয়েস্ট করব তোমরা চাইলে কোনো এক সময় পড়ে নেবে,
তাহলে বুঝতে পারবে যে মানুষ গল্পটাতে কী রয়েছে। এখানে আলোচনা করছি না। হ্যাঁ, তো শামসুর রহমানের একটা কবিতা রয়েছে, সেটা রাজ কাহিনী। আর কবিতা সিংহর যেটা রয়েছে হরিণা বৈরী। তো এখান থেকে তোমরা দেখো, এখান থেকে সমগ্র কবিতা তো তোমাদের টেক্সট আকারে একটা বইয়ের মধ্যে তো তোমরা পাবে না কখনোই। তো আলাদা আলাদা কবিতা সংকলন তোমাদেরকে কিনতে হবে, তবে গিয়ে তোমরা পাবে, নাহলে কিন্তু পাবে না। ঠিক আছে। তবে হ্যাঁ, একটা আমি বলে রাখতে পারি যে এই যে বাংলা কবিতা, যেটা ধ্রুবকুমার মুখোপাধ্যায় বাবুর লেখা, এই বইটাতে তোমরা মোট 6টা কবিতার আলোচনা পেতে পারো। ঠিক আছে। এই তোমাদের যে মোট 20টা কবিতা, এই 20টা কবিতা থেকে মোট 6টি কবিতার আলোচনা কিন্তু তোমরা এই বইটাতে পেয়ে যেতে পারো। সে কারণে এই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। তাহলে মোট 6টি কবিতা কিন্তু পাবে, সব কবিতা কিন্তু পাবে না। আর এখানে কিন্তু শুধুমাত্র আলোচনা পাবে, টেক্সটটা কিন্তু পাবে না। ঠিক আছে। তো চাইলে তোমরা এখানে সংগ্রহ করতে পারো। আর যদি তোমরা প্যাড বেচে যুক্ত হও, তাহলে সমগ্র জায়গাটা তোমরা হাতের মুঠোতে তোমরা পেয়ে যাবে। সেখানে আর না টেক্সটের জন্য ঘাবড়াতে হবে, না রেফারেন্সের জন্য যে ঘাবড়াতে হবে, না নোটসের জন্য ঘাবড়াতে হবে, না মেটেরিয়ালসের জন্য ঘাটাতে হবে। সব কিছু কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে। মাসে 249 টাকা, এমনও কোন কিছু ফিজ নিই না বা নিয়ে থাকি না আমি। এর আগের সেমিস্টারে আমরা যেমন আমাদের ছিল 149 টাকা করে, কিন্তু এই সেমিস্টারে যেহেতু তোমাদের অনেক বড় একটা সিলেবাস, আমাকেই অনেক বই সংগ্রহ করতে হয়েছে, সে কারণে তোমাদের এই সেমিস্টারের ফিজটা একটু বাড়ানো। যেমন আমাদের যারা এখন বর্তমানে 4th সেমিস্টারে উঠেছে, তাদের আমি এখন নিচ্ছি 199 টাকা করে। ঠিক আছে। তাদের ছন্দ অলঙ্কার রয়েছে, ওদের ক্লাস কালকের থেকে শুরু হবে, অর্থাৎ 15 তারিখ থেকে ওদের ক্লাস শুরু হবে। যদি কেউ 1st সেমিস্টারের কোনো ভাই বোন থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো বা বলে দিও। যদি কোনো 4th সেমিস্টারের ভাই বোন থাকে, তাহলে আমার সাথে যেমন একটু যোগাযোগ করে নেই, যদি এখানে কেউ পড়তে চায় তাহলে। ঠিক আছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। তো তোমাদের ক্লাস শুরু হচ্ছে আমাদের ক্লাসের পক্ষ থেকে 25শে জানুয়ারি। অনেক এক্সট্রা কথা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা করবে। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মেন সিলেবাস। অনেক বড় একটা সিলেবাস, প্রচুর ভাস্ট একটা সিলেবাস, 3rd সেমিস্টারের মতো। ঠিক আছে। তো একটু প্রথম থেকে পড়া শুরু করবে, লাইন ধরে ধরে পড়বে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে শেষে। ঠিক আছে। প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদেরকে লাইন ধরে ধরে পড়তে হবে। তো তোমরা চাইলে আমাদের ক্লাসের পক্ষ থেকে ক্লাস করতে পারো। 25শে জানুয়ারি ক্লাস শুরু হবে। ওকে, সন্ধে 7:30টার সময় ক্লাস শুরু হবে। ঠিক আছে। সন্ধে 7:30টার সময় তোমরা চাইলে ডেমো ক্লাস যারা করতে চাও, তারা আমার নাম্বারে যোগাযোগ করবে, 8250293526। এখানে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। হ্যাঁ, তোমরা আরামে 2-3টে ডেমো ক্লাস, 3-4টে ডেমো ক্লাস করে নেবে। যদি পছন্দ হয় তবেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হবে, না হলে কোনো সমস্যা কিন্তু নাই। তবুও যদি পরবর্তী সময় কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই কিন্তু জানাবে, তুমি ক্লাস করো বা না করো। হ্যাঁ, অনেক ছেলে মেয়েকে কিন্তু আমি, যারা প্যাড বেচে যুক্ত হয়নি কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, তাদেরকে আমি অনেক নোটসপত্র দিয়ে তাদেরকে কিন্তু সাহায্য আমি করেছি। ঠিক আছে। তো যাই হোক, সকলেই ভালো থাকবে। এই হচ্ছে তোমাদের সমগ্র সিলেবাসটা একটু ভালো করে আয়ত্ত করে নিও, কেননা সিলেবাসটাই হচ্ছে তোমাদের মূল মানে সম্পদ আর কি। এই সিলেবাস যদি সম্পূর্ণ তোমরা ঠিকঠাকভাবে জেনে নিতে পারো, তাহলেই কিন্তু মনে রাখবে 20% তোমাদের সিলেবাস কাভার হয়ে গেছে আর কি। ঠিক আছে। ওকে। তো যাই হোক, সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করা হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে 25 তারিখে, এবং 25 তারিখের যে ক্লাসটা হবে সেটা কিন্তু ইউটিউবে রেকর্ডেড ভার্সন হিসেবে দেওয়া হবে, সেখান থেকেও চাইলে তোমরা ডেমো ক্লাস হিসেবে করে নিতে পারো। ঠিক আছে। তো চলো, সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো।